আমাকে এত এত ভয় দেখিও না, আমার হার্ট অনেক দুর্বল, বিয়ের আগে বিধবা হয়ে যাবে। অলি আলভির কথা বুঝতে না পারলেও দিহান আলভির কথা বুঝতে পেরে হেসে উঠল। আলভি যে ঠাট্টা করেছে সেটা দিহান বুঝতে পারছে। আঙ্কেল আন্টি, গাড়িতে উঠে বসুন, আপনাদের বাড়িতে দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। বাকিরা সবাই গাড়িতে উঠে বসলো, কিন্তু অলি পা ব্যথা নিয়ে হাঁটতেই পারছে না। ব্যথা যেন সময়ের সাথে সাথে বেড়েই চলছে। অলিকে আসতে না দেখে আসমা বানু আবারও নেমে যেতে চাইলে আলভি বলে, আন্টি আপনি বসুন, আমি দেখছি। আলভি অলির সামনে এসে অলিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় অলি স্তব্ধ হয়ে গেল। আলভি অলিকে নিয়ে গিয়ে ব্যাক সিটে আসমা বানুর পাশে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। তাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। আসমা বানু আর লিয়াকত হোসেন গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিলেন। অলি গাড়ির বাইরে পা রাখতে আলভি তাকে কোলে তুলে নিয়ে সোজা বাড়িতে ঢুকে গেল। অলি কিছুই বলল না, তার পা ব্যথায় ফুলে গেছে। আলভি অলিকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে অলির পা চেক করতে লাগলো। অলি বলে উঠল, এমন ভাব করছেন যেন আপনি ধরলে আমার পা সেরে যাবে। দিহান পাশ থেকে বলে উঠল, এবির ধরাতে না সারলেও আমি ধরাতে শিওর সেরে যেত, কারণ আমি অর্থোপেডিক্স এর ডক্টর। কিন্তু আমি তোমার পা সারাতে গিয়ে নিজের আঙ্গুল হারাতে চাই না। অলি দিহানের দিকে তাকিয়ে বলল, বাহ, আপনি ডক্টর? ইয়েস, শুধু আমি না, তোমার হবু স্বামীও একজন হার্টের ডক্টর, মানে কার্ডিওলজিস্ট। কথাটা শুনে অলি চিৎকার দিয়ে ওঠে, কি? অলি চিৎকার শুনে আসমা বানু ও লিয়াকত হোসেন ছুটে আসেন। আসমা বানু কিচেনে ডিনার রেডি করছিলেন। আর যাই হোক, আলভির সাথে অলির বিয়েটা হচ্ছে। অলির চিৎকার আলভিও একটু ঘাবড়ে গেল। আপনি একজন ডক্টর? আলভি বিরক্ত নিয়ে অলির দিকে তাকায়। হ্যাঁ, তো কী হয়েছে? এভাবে চিল্লানোর কী আছে? লিসেন, আমি একজন ডক্টর, কোনো প্রেতাত্মা নই। শিট, আমার কপালে সব দিক দিয়ে খারাপ দেখছি। আলভি আসমা বানু আর লিয়াকত হোসেনের দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলেন। আসলে ওলি ডাক্তারদের অনেক ভয় পায়। লিয়াকত হোসেনের কথা শুনে আলভি ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। পুরোটা জীবন লাগিয়ে দিল একজন দক্ষ কার্ডিওলজিস্ট হওয়ার পেছনে। শেষমেশ কিনা তার বউ তার প্রফেশনকে ভয় পাবে। বাহ, দারুণ তো। লাইফে ইদানিং সব কিছু কেমন যেন আনফেয়ার হচ্ছে। প্রথমত বিয়ে করার আগে বাসর সেরে ফেলছে, দ্বিতীয়ত ঠিকমতো বাসর উপভোগ করার আগে বাচ্চার বাপ হয়ে আছে। এসব কিছু ভেবে আলভির ভীষণ খারাপ লাগছে। তবে এর মধ্যে একটা ভালো হলো, সে যাকে ভালোবেসেছে সেই তার বেড পার্টনার হচ্ছে, তার বাচ্চার মা ও সেই হতে চলছে, আর পরিশেষে তার লাইফ পার্টনারও সেই হবে। আন্টি, একটা আইস ব্যাগ আর করে কিছু বরফ এনে দিন, আর ওর পাটা অনেক ফুলে গেছে, আর একটা মোটা কাপড় আনবেন। আসমা বানু সেসব এনে দিতে আলভি অলির পায়ে আইস ব্যাগ লাগিয়ে দেয়। তারপর মোটা কাপড় বেঁধে সোফার উপর একটা বালিশ রেখে সেটার উপর অলির পা রেখে দেয়। আলভি আর দিহান ডিনার করতে না চাইলেও মুখের উপরে না করতে পারে না। ডিনার করা শেষে আলভি আর দিহান চলে যেতে নিলে অলি ঘোর আপত্তি জানায়। আপনি আমাকে বিয়ে না করা অবধি নিজের বাড়িতে যেতে পারবেন না। আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। এটা কেমন কথা? আমি বিয়ে করব সেটা সবাইকে জানাতে হবে না? আয়োজন করতে হবে না? না, কিচ্ছু করতে হবে না। আমি জানি আপনি একবার বাড়িতে গেলে আর আসবেন না। আপনার মা জীবনেও আমাদের বিয়ে হতে দেবে না। অলির কথা শুনে আলভি ভেবে দেখলো যে অলি ঠিক বলেছে। আচ্ছা, যাচ্ছি না। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, শুনুন, আমার কিছু শর্ত আছে, সেগুলো মানলেই তবে আমি আপনাকে বিয়ে করব। আলভি বুকের উপর হাত বেঁধে বলে, আর যদি না মানি? তাহলে জেলের ভাত খাওয়াবো জন্য রেডি হয়ে যান। তুমি সত্যিই আমাকে জেলের ভাত খাওয়াতে চাও? আগে চেয়েছিলাম, কিন্তু এখন বাবুর কথা ভেবে চাইছি না, সেই জন্য তো বিয়ে করতে চাচ্ছি। কিন্তু আপনি শর্ত না মানলে তো আমার কিছু করার নেই। আসমা বানু ইশারায় অলিকে চুপ করতে বললো। অলি পাত্তা দেয় না। আসমা বানু তো বারবার ভয় পাচ্ছে, এই বুঝে আলভি বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে আসবে। আলভি ঘুরে এসে অলির সামনে বসে বলে, বলো তোমার কী কী শর্ত আছে? আলাদাভাবে বলবো। অলির কথা শুনে বাকিরা অন্য রুমে চলে যায়। এবার বলো। আমার প্রথম শর্ত, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কোনো রকম পরিস্থিতিতে আর একটা বিয়ে করতে পারবে না। আলভি ভুরু কুচকে অলির দিকে তাকায়। বউ থাকতে আরেক বিয়ে আমি করবই বা কেন? আমার অবর্তমানে করতে পারবে না। তোমার অবর্তমানে করলেই বা তুমি কি করবে? ভালো প্রশ্ন করছেন। আমার অবর্তমানে আপনি বিয়ে করলে আপনার সব সম্পত্তি আমার বাবু পাবে। আলভি একটা শ্বাস ফেলে রাজি হয়ে যায়। আপনি কোনো পরিস্থিতিতে আমাকে ডিভোর্স দিতে পারবেন না, কিন্তু আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো। এটা তো আনফেয়ার। ডিভোর্স কেউ না দিলে পারলেও একটা কথা ছিল, হায়, আপনি তো ক্যারেক্টারলেস, আপনার উপর বিশ্বাস নেই, তাই ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধু আমার হাতেই থাকবে। আলভি প্রতি উত্তরে কিছু বললেন না।
আমার 4 নম্বর শর্ত হলো আমার জন্য ওই বাড়িতে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিবেন। আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না। তাছাড়া আমার অনুমতি ব্যতীত আপনি আমাকে কখনো কোনো প্রকার পরিস্থিতিতে স্পর্শ করতে পারবেন না। অলির এই কথাটা শুনে আলভি অসহায় চোখে অলির দিকে তাকায়। অলি ভুরু কুঁচকে বলে, কী হলো, এভাবে তাকাচ্ছেন কেন? না পারলে বলে দিন। আলভি অন্যদিকে তাকিয়ে বলল, আর কি শর্ত আছে? আমার লাস্ট শর্ত হলো আপনি যদি মারা যান তাহলে আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক বউ হিসাবে আমি হব। অলির কথা শুনে আলভি শান্ত চোখে অলির দিকে তাকিয়ে বলে, আমি মরে গেলে তুমি সম্পত্তি দিয়ে কী করবে সেটা আপনার না জানলেও চলবে। আচ্ছা, আমি সব শর্ত মেনে নিলাম, মানলে হবে না। আপনি কালকে বিয়ের আগে একটা চুক্তিনামা বানিয়ে আনবেন। বিয়ের আগে সেটাই সই করবেন, তারপর বিয়ে হবে আমাদের। আলভি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলে, 4 নম্বর শর্তটা বাদ দেওয়া যায় না? আপনার তাহলে বিয়ে করতে হবে না, জেলের ভাত খাওয়ার জন্য নিজেকে তৈরি করুন গে। এত ভয় দেখো না, জানোই তো বেশি ভয় দেখালে ভয় ভেঙে যায়। আমি ভয় দেখাচ্ছি? লোকের কথায় পরোয়া করি না আমি। দরকার হলে নিজে মরে গিয়ে আপনাকে ফাঁসিয়ে দিয়ে যাব, তারপরও যে কোনো উপায়ে আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। আলভির চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে। অলি নিজের চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। এত বেশি ঘৃণা করো আমাকে? আপনার ভাবনার চেয়েও অধিক ঘৃণা করি আপনাকে। আলভি নিজের চুল টানতে লাগলো। কিছুক্ষণ পর বলল, ওকে, কালকে আমার বিয়ে, আমি অনেক এক্সাইটেড। এখন ঘুমাবো কোথায় বলো? আমাদের বাড়িতে 2টো রুম, একটা আমি থাকি আর একটা আব্বু আম্মু থাকে। আপনি বরং আজকের রাতটা না ঘুমিয়ে কাটিয়ে দিন। আপনি তো অনেক এক্সাইটেড, তাই না? এক্সাইটমেন্টের ঠেলায় একদিন না ঘুমালে খুব একটা সমস্যা হবে না। আলভি একটা শ্বাস ফেলে বলল, আমি গতকাল রাতেও এক ফোঁটা ঘুমাইনি। কেন, কি হয়েছিল গতকাল রাতে? আচ্ছা, আপনি কোথায় লুকিয়েছিলেন বলুন তো? এবার আবার এত সাহস জুগিয়ে আসলেনই বা কেন? জেলের ভাত খেতে হবে তো, সেই ভয়ে এসেছি, বুঝলে? বাহ, আপনার মতো একজন খাম্বার মতো মানুষ জেলখানাকে এত বেশি ভয় পায়? হুম, তুমি যেমন ডাক্তারকে ভয় পাও, আমি তেমন জেলখানাকে ভয় পাই। অলি হেসে উঠল। আলভি মুগ্ধ নয়নে অলির দিকে তাকিয়ে রইল। আলভি মনে মনে বলল, তুমি না আমার জীবন সত্যি একটা জেলখানা হানিবি। আমি সেই জেলখানায় ভীষণ ভয় পাই। কিভাবে এত প্রয়োজনীয় হয়ে গেলে? আলভি এক দৃষ্টিতে অলির দিকে তাকিয়েছে। অলির চেহারা দেখে তার ভীষণ মায়া লাগছে। এই বয়সে কত শত ফেস করতে হচ্ছে তাকে, ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে। সে যদি সেদিন কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নিত তাহলে এত কিছু হতোই না। আলভিকে তাকিয়ে থাকতে দেখে অলি ভুরু কুঁচকে তাকায়। এভাবে তাকিয়েছেন কেন? এভাবে তাকিয়ে থাকলে কিন্তু এটা নিয়েও একটা শর্ত দিয়ে দিব যে 1 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারবেন না। অলির কথা শুনে আলভি অন্যদিকে তাকায়। এটা মেয়ে নাকি অন্য কিছু? আলভি অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এভাবে পালিয়ে যাওয়া ঠিক হয়নি। তোমার কোনো আইডিয়া নেই যে তোমার সাথে কত খারাপ কিছু হতে পারত। অলি একটা শ্বাস ফেলে বলল, আমার সাথে 2 মাস আগে সবচেয়ে খারাপ কিছু হয়ে গেছে। এখন আর ভয় পাওয়ার মতো কিচ্ছু অবশিষ্ট নেই। আমাকে একবার ধর্ষণ করা হোক আর 100বার হোক, আমি ধর্ষিতাই। তাই আলভি জানে এসব সত্যি, কিন্তু অলি কি জানে এগুলো বারবার আলভিকে মনে করিয়ে দিয়ে সে বারবার তাকে মেরে ফেলেছে? অলি শোনো, আমি তো বারবার বলছি যে আমি ইচ্ছে করে কিছু করিনি। সেদিন আলভিকে আর কিছু বলতে না দিয়ে অলি বলে ওঠে, সেদিন আপনার কী হয়েছিল সেসব জানতে আমি আগ্রহী। যতই অজুহাত দেন না কেন, কোনো দিন শেষে আপনি একজন দর্শকই থাকবেন। তাই অজুহাত না খুঁজে স্বীকার করে নিন। আলভির অনেক কষ্ট লাগলো, কিন্তু অলি ঠিক বলেছে। তাহলে আমার জেলের ভাত যাওয়া উচিত। তুমি বরং কালকে আমার সাথে পুলিশের কাছে যাবে। আমি নিজের থেকে সেখানে গিয়ে স্বীকার করে নেব। এত ভালো মানুষই দেখাতে হবে না। স্বীকার করার হলে আরও আগে স্বীকার করে নিতেন, এতদিন পালিয়ে থাকতেন না। আলভি অলির দিকে তাকিয়ে বলল, আমি আগেই স্বীকার করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো তোমার বাবা মাকে ভয়ে কাউকে জানাতে চাওনি। এখন তো তারা জেনে গেছে। তোমার তো আর কোনো ভয় নেই। এখন আমার স্বীকার করে নেওয়া উচিত। অলির মনে পড়ল যে আলভি ঠিকই বলেছে। অলি কিছুক্ষণ ভেবে বলে ওঠে, আমি সেদিন সবাইকে জানিয়ে দিতাম, কিন্তু আপনার মা আমাকে ভয় দেখেছিল, বুঝেছেন? অলির কথা শুনে আলভি অবাক হয়ে যায়। আমার মা এই ব্যাপার জানে? সেদিন দরজাটা সেই খুলে দিয়েছিল, নইলে তো আমি বেরোতেই পারতাম না। আর সেদিনে সব কিছু জানাজানি হয়তো। অলি আর কিছু বলল না, কিন্তু আলভি বাকিটা বুঝতে পেরেছে। সে বুঝে গেছে তার মা অলিকে বিভিন্ন আজে বাজে কথা বলে ভয় দেখিয়েছিল। অলি, ইউ ডিজার্ভ বেটার। আন্টি আর আঙ্কেলের কথা শুনে তুমি অ্যাবর্শনটা করে নাও। কথা শুনে অলি চমকে উঠলে। কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান যে আমি অ্যাবর্শন করে ফেলি? আলভি গলা শুকিয়ে আসছে। ইদানিং যেন একটু বেশি তার এরকম অনুভূতি হয়। আলভি চোখ নিচু করে চোখ বন্ধ করে বলে, আমি চাই
বা না চাই সেটা যদিও ম্যাটার করে না। আমি শুধু জানি এটা তোমার জন্য ভালো হবে, আর আমিও তোমার ভালো চাই। আমার ভালো আমি বুঝে নিতে পারবো মিস্টার আলভি তাসনিম মির্জা। আপনাকে কষ্ট করে সেসব নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু আমার শর্তগুলো পূরণ করে আমাকে বিয়ে করুন। আপাতত সেটাই আপনার শাস্তি। আলভি বিস্ময় নিয়ে অলির দিকে তাকালো। এই মেয়েটার বয়স কত? অলি, তোমার বয়স কত? আপনার থেকে বেশি নয়, চিন্তা করবেন না। অলির শরীর বেশ ক্লান্ত লাগছে, প্রচুর ঘুম আসার কারণে হাই তুলছে। আলভি আবারও অলির দিকে তাকিয়েছে। মেয়েটা যেন একটা জীবন্ত আর্ট। এত সুন্দর একটা মেয়ের সাথে সেরকম কিছু না হলে কি হতো না? আলভি না হয় আরও 4-5টা বছর অপেক্ষা করে নিত। অলির পরনে হলুদ রঙের টপস আর লাল রঙের স্কার্ট, সাথে লাল রঙের ওড়না, লম্বা সিল্কি চুলগুলো ডান সাইডে এনে বেনি করে রাখা, চুলগুলো উস্কো খুস্কো, তবু তাকে ভীষণ সুন্দর লাগছে, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। আলভি অলিকে ড্রয়িং রুমে সোফা এনে বসানোর পর অলি আর ওঠেনি। অলির মা সেখানেই ভাত দিতে গিয়েছিল। আলভি অলির দিকে তাকিয়েছে। অলির বসে থাকা অবস্থায় চোখ লেগে গেছে। মেয়েটা বেশি রাত অবধি জেগে থাকতে পারে না। দিহান অলির রুমে বসে বসে উর্মিলার সাথে কথা বলছিল। মেয়েটা থেকে অলির ব্যাপারে বলছে, আমার এখন বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই একটা বাচ্চা মেয়ের সাথে ওরকম কিছু করছে। সেই সাথে মায়ের উপরে প্রচণ্ড রাগ উঠছে। ভাইয়াকে এ অকাম করছে বলে বিয়ে না করে পালিয়ে গেছে। দিহান চুপচাপ উর্মিলার কথা শুনছে। উর্মিলা বিরক্ত হয়ে বলল, আপনি আদৌ আমার কথা শুনছেন? শুনছি তো, বলতে থাকো। আপনার কি আমাকে বাঁচাল মনে হয় নাকি যে আপনি চুপ করে থাকবেন আর আমি বলে যাব? শুনুন, আপনি ছাড়া আমার অনেক ফ্রেন্ড আছে। আমি চাইলে তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কিন্তু এটা পারিবারিক কথা বলে আমি ওদের সাথে শেয়ার করতে পারবো না। আপনি বলুন, নিজের ভাইয়ের অকামের কথা কি ফ্রেন্ডের কাছে বলা যায়? উর্মিলার কথা শুনে দিয়ান বলে ওঠে, তুমি কি ইনডাইরেক্টলি বলতে চাইছো যে আমি তোমার জাস্ট ফ্রেন্ড নই? উর্মিলা স্তব্ধ হয়ে গেল। সে উল্টোপাল্টা বলে ফেলেছে। না, আমি সেটা বলিনি। আপনি তো ভাইয়ের বন্ধু, তাই আপনাকে বলা যায়। নিজের বেস্ট ফ্রেন্ডের অকামের কথা জানলে সমস্যা নেই। আপনি তো আর অন্যদের বলতে যাবেন না। যদি আমার সন্দেহ আছে যে আপনি হয়তো এসব আগের থেকে জানেন আর ভাইয়ের সাথে আপনার যোগাযোগ আছে, প্লিজ যদি আপনার যোগাযোগ থাকে তাহলে ওকে এই বিষয়ে জানাবেন। বাড়িতে কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। ঝামেলা বললে কম, স্নায়ুযুদ্ধ চলছে। তোমার কি মনে হয় তোমার ভাইয়া সেরকম কিছু করতে পারে? আমি জানি না। ছেলে মানুষ সব করতে পারে। তাছাড়া আমি দেখেছিলাম অলি ভাইয়াকে দেখে ভয় পাচ্ছিল, আর ভাইয়ার গালে মেহেদি লেগেছিল। পরে আমি লক্ষ্য করছিলাম যে অলির হাতের মেহেন্দি লেপ্টে ছিল। আমি শিওর যদি কিছু হয়ে থাকে তাহলে মেহেন্দি রাতে হয়েছিল। যদি আমি এখনও মানতেই পারছি না যে আমার ভাইয়া অলির সাথে সেরকম কিছু করছে। দেখি কি করে যায়। তুমি চিন্তা করো না, যা হবে ভালো হবে। আসমা মনে হয় লিয়াকত হোসেন নিজেদের রুমে বসে কথা বলছে। আচ্ছা, ছেলেটা ওর মায়ের বিরুদ্ধে গিয়ে অলিকে বিয়ে করাতে রাজি হলো কেন? আসমা মনে কথায় লিয়াকত হোসেন বলে ওঠে, হয়তো জেল খাটতে হবে সেই ভয়ে বিয়ে করতে এসেছে। বলছি কি, মেয়েটাকে কি ওই বাড়িতে পাঠানো ঠিক হবে? আসমা মনু বলল, আমি মেয়েকে ওই বাড়িতে পাঠাবো না, বুঝলে? বিয়ের পরও অলি এই বাড়িতে আমাদের সাথে থাকবে। আলভি কি এতে রাজি হবে? দেখি কি করে যায়। আসমা মনু আর লিয়াকত হোসেন ড্রয়িংয়ে এসে দেখলো অলি সোফাতে ঘুমিয়েছে আর আলভি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। লিয়াকত হোসেন একটু কেসে উঠল। আলভি থতমত খেয়ে গেল। আঙ্কেল, আপনারা ঘুমাননি? লিয়াকত হোসেন অন্য পাশে সোফায় বসে বলল, না, ঘুমায়নি। আসলে আপনার মা গতকাল রাতে আমাদের সাথে যেই ব্যবহার করলো, তারপর অলিকে ওই বাড়িতে যেতে দিতে আমাদের মন সায় দেবে না। আলভি একটা শ্বাস ফেলে বলল, আঙ্কেল, প্রথমত আমি বয়সে আপনার থেকে ছোট। আপনি আমাকে তুমি বলে সম্বোধন করবেন। দয়া করে আপনি বলবেন না। আর রইল অলির থাকার বিষয়টা, সেটা অলির উপর, ও যেখানে চাইবে সেখানেই থাকবে। আসমা মনু বলল, আমি বলি কি, বিয়ের পরও আমাদের সাথে থাক। ও তো বাচ্চা মেয়ে, তার উপর প্রেগনেন্ট, নিজের খেয়ালটাই রাখতে পারে না। এই অবস্থায় নতুন জায়গায় গেলে ও মানিয়ে নিতে পারবে না। কথার আওয়াজে অলির ঘুম ভেঙে গেল। অলি চোখ মেলে আশেপাশে তাকিয়ে সোজা হয়ে বসলো। ঘুম ঘুম চোখে বলল, আমি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো। আমি এখন আমার শাশুড়ি মাকে মিস করছি। অলির কথা শুনে আরবি চোখ ছোট ছোট করে অলির দিকে তাকায়। অলি চোখ কচলাছে আর হাই তুলছে। অলি, পাগলামি করিস না। সেখানে গিয়ে শুধু শুধু ঝামেলা করার কোনো মানেই হয় না। তুই যেহেতু বাচ্চা রাখতে চাইছিস, সেহেতু আমরা শুধু বাচ্চাটার জন্য নাম পরিচয় চাই। আরবি তোকে বিয়ে করবে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আর কোনো কিছুর প্রয়োজন নেই। অলি ঘুম ঘুম ভাবটা কেটে গেছে। সে স্বাভাবিক স্বরে বলে ওঠে, মা, আমি ওই বাড়িতে গিয়েই থাকবো। কারণ বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি। আমি মাঝে মাঝে বেড়াতে আসবো। এখানে তুমি চিন্তা করো না।
আলভি অলির দিকে তাকে শান্ত কণ্ঠে বলে উঠল, তুমি চাইলে আমি তোমার জন্য ফ্ল্যাট ভাড়া করে দিতে পারি, দুজন সার্ভেন্ট রেখে দেবো, তোমার থাকতে কোনো প্রবলেম হবে না। সত্যি বলতে আমি চাই না যে তুমি ওই বাড়িতে গিয়ে থাকো। আপনি কি কোনোভাবে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন নাকি? ওই বাড়িতে থাকার পারাটা আমার অধিকার। যদি আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে না পারেন তাহলে বিয়ে করতে হবে না। অলির কথা শুনে আলভি মাথায় হাত দিয়ে একটা বিরক্ত শ্বাস ফেলল। অলি উপরে উপরে ম্যাচিওর সাজার চেষ্টা করলো, ভেতরে ভেতরে একদম বাচ্চা। নিজে কিসে ভালো হবে সেটা বোঝে না। আমি আগেই বলছি, তুমি যেখানে থাকতে চাইবে সেখানে থাকবে। তাহলে কি, আমি কালকে ওই বাড়িতে যাচ্ছি, এটাই ফাইনাল। আসমা মনে হলো লিয়াকত হোসেন একটা শ্বাস পেলে আলভির উদ্দেশ্যে বলল, আলভি তুমি তোমার বন্ধুকে নিয়ে অলির রুমে শো। অলি তুই আমাদের সাথে এই রুমে শো, তোর বাবা ড্রয়িং রুমে শোবে। আলভি ভদ্রভাবে বলল, আমি আর দেহান এখানেই ড্রয়িং রুমে ঘুমাতে পারবো, আপনার কষ্ট করতে হবে না আন্টি, আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন। আসমা মনে কিছু বলতে গেলে অলি বলে উঠল, মা উনি যেহেতু এখানেই ঘুমাতে চেয়েছেন তাহলে ঘুমাক, আমরা ঘুমিয়ে পড়ি চলো। এটা কেমন কথা, ওরা এখানে ঘুমাবে কেন? যাও তোমার অলি রুমে গিয়ে ঘুমাও। লিয়াকত হোসেনের কথার উপর অলি আর কিছু বলতে পারল না। আলভি মাথা নেড়ে অলির রুমে চলে গেল। গিয়ে দেখলো দিহান এখনও ফোনে কথা বলছে। আলভিকে আসতে থেকে দিহান কল কেটে দেয়। এদিকে আসমা বানু অলিকে ধরে ধরে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়, তারপর নিজে অলির পাশে শুয়ে পড়ে। অলির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, শুধু শুধু কেন জেদ করছিস? আলভি যেহেতু সমস্যা নেই তাহলে এখানেই তো থাকতে পারতেই। তাছাড়া তুই আমাকে ছাড়া ওই বাড়িতে গিয়ে থাকবি কী করে? অলি মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠে মনে মনে বলে, তোমাদের অপমানে বদলা নেওয়ার জন্য, আমার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওনাকে বিয়ে করব। তাই আমাকে ওই বাড়িতে যেতে হবে মা। আমি ওনার মায়ের দম্ভ ভাঙতে চাই, বোঝাতে চাই যে আমি আসলে কোন ধরনের মেয়ে। আসমা বলে অলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কী হলো বল, তুই আমাকে ছাড়া থাকতে পারবি? অলি কান্নাগুলো গিলে অস্ফুট স্বরে বলে উঠল, আমাকে পারতে হবে মা, সব মেয়েকেই পারতে হয়, তুমি তো পেরেছিলে, আমিও পারবো দেখো। আসমার মনে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। সে জানতো এই দিনটা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি। তুই কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি অলি? আমি ভাবছিলাম পাচ্ছি না কালকে তুই অন্য একজনের বউ হয়ে যাবে, তারপর আমাদের ছেড়ে শ্বশুরবাড়িতে পাড়ি জমাবে। কান্না করো না মা, মেয়েদের জীবনটা এরকম। তবে আমি প্রতি সপ্তাহে আসবো তোমার কাছে, তুমি কেঁদো না প্লিজ। আলবি ঘুমাতে পারছে না, শুধু এপাশ ওপাশ করছে। পাশে দিয়ান বেঘরে ঘুমাচ্ছে। আলভির একা ঘুমানোর অভ্যাস, বেড শেয়ার করলে সে ঘুমাতে পারে না। তার উপর বাড়ির আশপাশ থেকে আসা গোলাপ ফুলের গন্ধে তার নাক মুখ জ্বলছে, চোখ নাক থেকে সমানে পানি পড়ছে, সেই সাথে শরীরে চুলকাচ্ছে। এত মহা মুশকিল, আজকে ঘুমাতে পারবে না সে। হায়, এরকম হওয়া উচিত? কে বলেছিল একটা বিকে ভালোবাসতে? তাও আবার ব্যাপারটা ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নেই। সকাল 9টা। আসমা মনে সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছে। খাবারের আইটেম থেকে আলভি একটা শ্বাস ফেলল। আসমা মনে ফজরের নামাজ পড়ে রান্না করা শুরু করেছিল। অলি নাক মুখ কুচকে টেবিলে বসে আছে। মা আমি কিছুই খেতে পারবো না এখন, আমার এত এত খাবার দেখে বমি আসছে। আসমা মনে অলভির প্লেটে খাবার দিতে বলল, না খেতে পারলে ড্রয়িং রুমে গিয়ে বস। অলি চুপচাপ ড্রয়িং রুমে এসে বসলো। আসমা মনে আলভির দিকে তাকিয়ে দেখলো আলভির পুরো মুখ ফুলে আছে, চোখ দুটো লাল টকটকে। ব্যাপারটা বাকিটা লক্ষ্য করলো। লিয়াকত হোসেন জিজ্ঞাসা করেই ফেললো, তোমার কি শরীর ভালো নেই? আলভি পায়েস খেতে খেতে বললো, তেমন কিছু না আঙ্কেল, আমি ঠিক আছি। আসমা মনে বললো, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না যে তুমি ঠিক আছো। দিহান মুখের খাবারটুকু গিলে বলে ওঠে, আন্টি ওর রোজ ফ্লাওয়ারে অ্যালার্জি আছে। আপনাদের বাড়ির চারপাশে গোলাপ গাছে ঘেরা, চারিদিকে মিষ্টি সুঘ্রাণ ছড়াছড়ি, কিন্তু এই ঘ্রাণ আবার এভি সহ্য হয় না। লিয়াকত হোসেন আর কিছু বলল না, কী বা বলবে সে। অলির ফুল খুব পছন্দ, বাড়ির চারিদিকে ফুলের গাছ অলি লাগিয়েছে। সবার খাওয়া দাওয়া শেষে আসমা বানু অলিকে নিজের একটা শাড়ি পরিয়ে দিল। আলভি শপিং করতে যেতে চেয়েছিল, কিন্তু অলি যেতে দেয়নি। যদি আলভি ফিরে না আসে বেলা 11টায়, তারা সবাই প্রথমে কোর্টে আসে। অলির বয়স কম, সেক্ষেত্রে অলির বিয়েতে কোর্টের পারমিশন লাগবে। বাংলাদেশের আইন মোতাবেক বিশেষ প্রয়োজনে পারিবারিক সম্মতিতে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার বিধান আছে। অলি যেহেতু প্রেগনেন্ট আর অলির পরিবার তাকে বিয়ে দিতে চাইছে, সেহেতু কোর্ট থেকে তারা সহজে পারমিশন পেয়ে গেল। সেক্ষেত্রে সাহায্য করে আলভি আর দিহানের পরিচিত কিছু লয়ার। কোর্ট থেকে পারমিশন নিয়ে তারা সবাই কাজী অফিসে উদ্দেশ্যে রওনা দেয়। আধা ঘন্টা পর তারা কাজী অফিসের সামনে এসে পৌঁছালে অলি আলভির দিকে এগিয়ে গিয়ে বলে, আগে চুক্তিনামা রেডি করুন। আলভি মাথা নেড়ে কোথাও চলে যায়। দিহান অলিদের সাথে কাজী অফিসে বসেছিল। প্রায় আধ ঘন্টা পর আলভি এসে অলির দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বললে, পড়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা।
অলি পড়ে সে যা যা বলেছিল আলভি সব গুছিয়ে লিখে এনেছে। লেখাগুলো কিছু এরকম: আলভি তাসনিম মির্জা কোনো প্রকার পরিস্থিতিতে দ্বিতীয় বিয়ে করবে না। প্রথম স্ত্রীর অনুপস্থিতিতে আলভি তাসনিম মির্জা দ্বিতীয় বিয়ে করলে তার সমস্ত সম্পত্তির মালিক হবে তার প্রথম স্ত্রী অলি আর তার সন্তান। আলভি তাসনিম মির্জা কখনো কোনো প্রকার পরিস্থিতিতে অলিকে ডিভোর্স দিতে পারবে না। ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধুমাত্র অলির হাতে থাকবে। অলিকে আলাদা থাকার ব্যবস্থা করে দেবে। তার অনুমতি ব্যতীত তাকে স্পর্শ করা যাবে না। আলভি তাসনিম মির্জার অনুপস্থিতিতে তার সমস্ত সম্পত্তির মালিক হবে তার একমাত্র স্ত্রী অলি। সব কিছু পড়ে দেখে অলি কাগজটা আলভির দিকে এগিয়ে দিয়ে বলল, ঠিকঠাক আছে, সাইন করুন। আলভি বিনা পক্ষে কাগজটার উপর রেখে সাইন করে দেয়। তারপর অলি সেটাতে সাইন করে দেয়। এবার বিয়ে পড়ানো হবে। অলি আর আলভি দুজনে কাজী সাহেবের সামনে দাঁড়িয়েছে। বিয়ের মোহরানা কত লাগবে? আলভি অলির দিকে তাকিয়ে বলল, তুমি বলো। অলি একটু ভেবে বলে ওঠে, 10 কোটি লিখুন। আমার শখ ছিল যে আমার বিয়ের মোহরানা 10 কোটি টাকাই হবে। মেয়ের কথা শুনে অলির বাবা মা অনেক ইতস্তত বোধ করলেন। আসমি মনে কিছু বলতে চাইলে আলভি ইশারায় বলে যে তাদের কিছু বলতে হবে না। আলভি কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে রইল। লাল শাড়িতে অলিকে পুতুলের মতো লাগছে। মাথায় লাল ওড়নাটা দেওয়ার কারণে একদম পিচ্চি বউয়ের মতো লাগছে। আলভি চাপাসরে অলিকে জিজ্ঞাসা করলো, তুমি কি আদৌ মোহরানা মানে বোঝো? আপনি আমাকে ডিভোর্স দিলে মোহরানা দিতে হবে, সেটাই তো, তাই না? আরে আপনি চিন্তা করছেন কেন? আপনার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো আমি শো অফ করার জন্য লিখছি। আলভি চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলল। মেয়েটা বোঝে না বিষয়টা। কি হলো? আপনি কি ভয় পেয়ে গেলেন? এক্ষুনি ভয় পেয়ে গেলে চলবে না। আপনারা তো বড় লোক, তাই না? টাকার পরিমাণ শুনে তো ভয় পাওয়ার কথা না। আলভি ওদের সামনে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার 14 গোষ্ঠী বড় লোক, কিন্তু মোহর কি তারা দেবে নাকি? সেটা তো আমাকেই দিতে হবে। অলি আলভির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যদি কখনো আপনাকে ডিভোর্স দেই তাহলে আমাকে মোহরানা লাগবে না। এখন আর চিন্তা করেন না, আমি শুধু শো অফ করার জন্য এতগুলো টাকা লিখতে বলেছি। আলভি যেন অলির কথা শুনলই না। সে তো অলিকে এত কাছ থেকে দেখে তবদা খেয়ে অলির দিকে তাকিয়েছে। কথা বলার সময় অলির চোখ মুখের ভঙ্গি দেখে আলভির গলা শুকিয়ে এলো। সে কয়েকটা ঢোক গিলে অলির থেকে সরে এসে নিজের জায়গায় বসলো। দিয়ান আলভির অন্য পাশে চেয়ারে বসেছিল। সে আলভির কানের কাছে এসে ঠাট্টা করে বলে, কংগ্রাচুলেশন দোস্ত, তুই মোহরানা পরিশোধ করতে গিয়ে ফকির হতে চলছিস। আরও কারো বাচ্চা মেয়েকে প্রেগনেন্ট কর চান্দু। একদম ঠিক কাজ হয়েছে। আলভি দিয়ানের দিকে তাকিয়ে বলো, তুই নাকি বন্ধু নাকি রিফাতের মতো শত্রু? বারবার রিফাতের সাথে তুলনা করিস তো না? ওর নাম শুনলে বমি আসে। এত বমি আসার লক্ষণ তো প্রেগনেন্সির লক্ষণ। তুই কোনোভাবে প্রেগনেন্ট হয়ে যাসনি তো? আলভি কথা শুনে দিহানের চোখ বড় বড় করে আলভির দিকে তাকালো। সে আলভিকে রোস্ট করতে গিয়ে নিজেই রোস্ট হয়ে গেছে। আলভি আর দিহানের কথার মাঝে আসমা বনু অলিকে টেনে অন্য সাইডে নিয়ে গিয়ে বলল, তুই 10 কোটি টাকার কথা কেন বললি? এত টাকা তো রাজারাও মোহরানা দেয় না। আরে মা, আমি তো শো অফ, এটা কোনো শো অফ করার জিনিস না। মোহরানা স্ত্রীর হক, আর সেটা পরিশোধ করা স্বামীর জন্য ফরজ। অলি ভুরু কুচকে মায়ের দিকে তাকায়। আমি জানতাম কাবিনের টাকা ডিভোর্সের সময় দিতে হয়। ভুল জানিস। তুই এখন গিয়ে চুপচাপ বসে থাক। আলবি যত লেখাতে চায় ততই লেখাক। তুই টাকা দিয়ে কি করবি? ও তোকে স্ত্রী হিসেবে মেনে নিবে, তোর বাবুকে স্বীকৃতি দিবি, সেটাই অনেক। বলে চুপ করে রইল। তার মা ঠিকই বলেছে, তার টাকা পয়সার দরকার নেই। সে তো শুধুমাত্র তাদের দম্ভ ভাঙতে চায়। অলি চুপচাপ এসে নিজের জায়গায় বসলো। কিছুক্ষণ পর কাজী সাহেব বলে উঠল, এবার বলুন মোহরানা কত লিখব? আলভি অলির দিকে তাকিয়ে এসে দেখে অলি চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। অলিকে চুপ থাকতে দেখে আলভি বলল, অলি যত বলছে ততই লিখুন। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক চোখে আলভির দিকে তাকায়। আসমা বনু বলে ওঠে, অলি বাচ্চা মেয়ে, ও ওসব ব্যাপারে বোঝে না। আলভি শান্ত স্বরে বলে উঠলে, কাজী সাহেব আপনি 10 কোটি টাকায় লিখুন। অলি আলভির দিকে তাকিয়ে আছে। আলভি একদম স্বাভাবিকভাবে বসে আছে। পরনে ব্লু কালারের শার্ট আর ব্ল্যাক ড্যামনি প্যান্ট, হাতে কার্টিয়ার ব্র্যান্ডের ঘড়ি। আলভি হঠাৎ করে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে, বিয়ের তারিখ 3 মাস আগে দিবেন। কথা শুনে কাজী সাহেব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। বিয়ের তারিখ পিছিয়ে দিতে চাইছেন? জি, সব কিছু ঠিকঠাক থাকবে, শুধু মাসটা 3 মাস পিছিয়ে দেবেন। কাজী সাহেব আরও কিছু জানতে চাইলে আলভির চোখ জোড়া থেমে যায়। আলভি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছে। তার তাকানো দেখে কাজী সাহেব তার কথা মতো বিয়ের তারিখ
জায়গায় 3 মাস পিছিয়ে লিখলো। সব কিছু লেখা শেষে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। মোহাম্মদ লিয়াকত হোসেন ও আসমা বানুর একমাত্র কন্যা আলিয়া তাবাসুম অলি হোসেনকে জনাব আলভি তাসনিম মির্জা 10 কোটি 1 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি থাকলে বলুন কবুল। আলভি এক নিঃশ্বাসে কবুল কবুল কবুল। কাজী এবার অলিকে উদ্দেশ্য করে বলল, মোহাম্মদ উসমান মির্জা এবং শাহনাজ বেগমের একমাত্র পুত্র আলভি তাসনিম মির্জার সাথে এই বিবাহে রাজি থাকলে বলুন কবুল। আলভি একবার বাবা মায়ের দিকে তাকিয়ে তারপর আলভির দিকে তাকায়। আলভি তার দিকে তাকিয়েছে। অলি একটা ঢোক গিলে বলে ওঠে, কবুল কবুল কবুল। এরপর আলভি আর অলি দুজনে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। ব্যাস, বিবাহ সম্পন্ন হয়। বিয়ে শেষ হওয়ার পর আলভি সবাইকে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেয়। এখন বিকেল 5টা বাজে। তোমরা আজকে আমাদের বাড়ি থেকে কালকে যেও। আসমা বানুর কথা শুনে আলভি বলে, না আম্মু, আমি থাকতে পারবো না, আবার পরে এসে বেড়াবো। আলভির মুখ থেকে আম্মু ডাক শুনে আসমা বানু বেশ ভালো লাগলো। সে ইতিমধ্যে বুঝে গেছে যে আলভি তার মায়ের মতো না, নইলে অলির এত বড় আবদার মেনে এত বড় অঙ্কের টাকা মোহরানা করতো না। গাড়িতে ওঠার সময় আসমা বানু অলিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার কান্না দেখে অলি কান্না করে দেয়। অলি চাইলে আজকে আপনাদের সাথে থাকতে পারে, আমি কালকে এসে নিয়ে যাব। আলভির কথা শুনে অলি মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। চোখ মুছে বলে, আপনি গেলে আর আসবেন না, আমি আপনার সাথেই যাব। অলিকে ফ্রন্ট সিটে বসিয়ে আলভি ড্রাইভিং সিটে বসে আছে, দিহান ব্যাক সিটে। আলভি গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আসমা বানু তো কেঁদেই যাচ্ছেন। লিয়াকত হোসেন তাকে সান্ত্বনা দিচ্ছে, যদিও তার ভীষণ কষ্ট হচ্ছে। অলি বাইরের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে চলছে। আলভি, ব্যাপারটা ভালো লাগছে না। তোমার সাথে তোমার বার্থ সার্টিফিকেট আছে? আলভির প্রশ্ন শুনে অলি চোখ মুছে আলভির দিকে তাকায়। আলভি ব্যাংকের সামনে গাড়ি থামিয়ে অলির দিকে তাকায়। কী হলো বলো? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে আলভি গাড়ি থেকে নেমে ঘুরে এসে অলির সাইডের ডোর ওপেন করে নেমে এসো। অলি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে। আলভি অলিকে নামানোর উদ্দেশ্যে অলির হাত ধরতে গিয়েও থেমে যায়। তার মনে পড়ে যায় চুক্তির কথা। গাড়ি থেকে নামো, গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আলভি গম্ভীর কণ্ঠ শুনে অলি চুপচাপ নেমে আসে। তার পায়ে এখন ব্যথা, স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। ওদের দুজনকে নামতে দেখে দিহানও নেমে আসে। কী রে, এখানে নামলি কেন? এখনও তো অনেক রাস্তা বাকি। তুই এখানে থাক, আমি অলিকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছি। আলভি অলির দিকে তাকিয়ে বলে, চুপচাপ চলো, আমি এক্ষুনি তোমাকে স্পর্শ না করার শর্ত ভেঙে জেলে যেতে চাইছি না। বলে আলভি হাঁটা ধরলো। অলি কৌতূহলবশত তার পিছু পিছু যেতে লাগলো। ব্যাংকে ঢুকে আলভি অলির একটা বার্থ সার্টিফিকেট নিল। তারপর অলির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্ট থেকে পুরো 10 কোটি টাকা অলির সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। অলি তো অবাক চোখে আলভির দিকে তাকিয়েছে। তার আলভিকে পাগল বলেই মনে হচ্ছে। আপনি এসব কী করছেন? আমার এত টাকা লাগবে না, আমি এত টাকা দিয়ে কী করব? আই ডোন্ট নো। তুমি কী করবে সেটা আমি কী করে জানবো? আর আমিও জানতে চাই না, তোমার যা ইচ্ছে তাই করবে। কিছুক্ষণ যেতে আলভি আবারও অলির উদ্দেশ্যে বলল, এদিকে এগিয়ে এসে তোমার অ্যাকাউন্টে পিন সেট করো। অলি চুপচাপ দাঁড়িয়ে রইল। আলভি এবার প্রচণ্ড বিরক্ত হলো। এই মেয়ে একবার কথা বললে শোনে না নাকি বোঝে না? কী হলো, মূর্তির মতো দাঁড়িয়েছো কেন? তাড়াতাড়ি এসে পিন সেট করো, কুইক। আলভির চিৎকার শুনে আশেপাশে সবাই আলভির দিকে তাকালো। অলি তো আলভির কণ্ঠ শুনে কেঁপে উঠছে। সে কাঁপতে কাঁপতে আলভির দিকে এগিয়ে গেল। আলভির চেহারা দেখে অলির ভীষণ ভয় করছে। অলির হাত পা কাঁপছে। আলভি কি বোকা নাকি? এতগুলো টাকা তাকে কেন দিয়ে দিচ্ছে? এসব ভেবে তার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এমনিতে বাবা মাকে ছেড়ে আসাতে অলির ভীষণ কান্না পাচ্ছে। তার উপর আলভির এরকম কারণে অলি না চাইতেও কেঁদে উঠল। আলভি চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে অলির কাছে এগিয়ে এগিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি কি তোমাকে মেরেছি? অলির ঠোঁট চেপে না বোধক মাথা নাড়ে। তাহলে কাঁদছো কেন? অলির কান্নার মাঝে বলে উঠল, আপনি খুব খারাপ। অলির কথা শুনে আলভি পুরো শক। সেই সাথে ভাবতে লাগলো যে অলির সাথে বর্তমানে কী এমন খারাপ করছে যার জন্য অলি তাকে এভাবে বলল। আমি খারাপ কী করলাম? ধমক দিচ্ছেন? আমি তো বললাম টাকার দরকার নেই। দেখো, দেনমোহর পরিশোধ করা স্বামী হিসেবে আমার দায়িত্ব। আমি চাইলেও পরে দিতে পারতাম, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তখন এর জন্য আমাকে জবাব দিতে হবে। তুমি প্লিজ টাকাগুলো নিয়ে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। অলি চুপ করে রইল। তার তখন কথা বলা উচিত হয়নি, না জেনে শুনে বলে দিছে। আলভি আবার শান্ত কণ্ঠে বলল, আমি তো খারাপ, কিন্তু তুমি তো ভালো। আর ভালো মেয়েদের এক কথা বারবার বলতে হয় না। একটা পিন সেট করো যেটা তোমার মনে থাকবে, আবার সহজ কিছু দিও না।
অলি উপায় না পেয়ে সামনে ঘুরে তাকলো, তারপর একটা পিন সেট করলো। অ্যাকাউন্টে থাকা মেয়েটি অলির দিকে একটা ক্রেডিট কার্ড এগিয়ে দিল। আলভি ইশারায় অলিকে সেটা নিতে বলল। অলি একটা ঢোক গিলে সেটা নিয়ে নিল। তারপর আলভি অলিকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে এসলো। আমি কিন্তু দেনমোহর পরিশোধ করে দিয়েছি। অলি কান্না ভরে চোখে আলভির দিকে তাকায়। আলভি কেন তাকে এতগুলো টাকা দিল সেটা বুঝতে পারছে না। টাকাগুলো দিতে আলভি তো কেউ বাধ্য করেনি। অলি গাড়িতে বসতে আলভি গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যা 7টা নাগাদ তারা বাড়ির সামনে এসে পৌঁছায়। গাড়ি থেকে নামতে দিহান বলে উঠল, এভি আমি চলে যাচ্ছি, তোরা বাড়িতে যা। আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে দিহান গাড়ি ঘুরিয়ে নেয়। অলি এক দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়েছে। এটাই সেই বাড়ি যেখান থেকে তার বাবা মা সহ তাকে অপমান করে বের করে দিয়েছিল। আলভি অলির দিকে তাকালো, তারপর একটা শ্বাস ফেলে বলল, অলি ভেবে দেখো, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে ফ্ল্যাটে থাকতে পারি। তুমি তো জানোই আমার মা কেমন, তোমার সাথে বাজে বিহেভ করছে। আমার মনে হয় না যে এই বাড়িতে তুমি থাকতে পারবে। অলি আলভির দিকে না তাকিয়ে বলল, আমি এই বাড়িতে থাকবো। বড়লোক বলে আপনার মায়ের অহংকার, আমি দেখব সে এবার আমাকে কিভাবে এই বাড়ি থেকে বের করে দেয়। আলভি একটা শ্বাস ফেলে হাঁটা শুরু করলো। অলিও তাকে অনুসরণ করতে লাগলো। আলভি দেখে দারোয়ান সালাম দিয়ে গেটে খুলে দিল। দারোয়ানকে দেখে বোঝাই যাচ্ছে যে আলভিকে দেখে সে ভীষণ খুশি হয়েছে। মেইন দরজার সামনে এসে আলভি নিজের পকেট থেকে চাবি খুঁজতে লাগলো, কিন্তু তার মনে পড়ল ইন্ডিয়া যাওয়ার আগে চাবি নিজের রুমে রেখে এসেছিল। আলভি বেশি না ভেবে কলিং বেল প্রেস করলো। কয়েক সেকেন্ড পর একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। উর্মিলা, নুন্নাহার, রুনা খাতুন ড্রয়িং রুমে বসেছিল। আলভিকে দেখে তারা তিনজনে প্রচণ্ড অবাক হয়ে গেল। উর্মি বাড়ির সবাইকে ডেকে আন। আলভির কথা শুনে উর্মিলা মাথা নেড়ে সবাইকে ডেকে আনতে চলে গেল। 2 মিনিটের মাথায় বাড়ির প্রত্যেকটা সদস্য ড্রয়িং রুমে এসে উপস্থিত। আলভি এসেছে শুনে সবাই এক প্রকার ছুটে এসেছে। শাহনাজ বেগম আলভিকে থেকে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এলো। আলভিকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই ফিরে এসেছিস। আমি জানতাম তুই মায়ের সাথে অভিমান করে বেশি দিন থাকতে পারবি না। শাহনাজ বেগম জড়িয়ে ধরলে আলভি এক হাত পকেটে গুজে দাঁড়িয়েছে, আর এক হাতে দুটো ব্যাগ। আলভি থেকে রেসপন্স না পেয়ে শাহনাজ বেগম আলভিকে ছেড়ে দেয়। আমি একা আসিনি মা। আলভির শান্ত কণ্ঠের কথাটা শুনে বাড়ির সবাই অবাক চোখে তার দিকে তাকায়। আলভির পেছন ফিরে ইশারা করতে লাল টুকটুকে শাড়ি পরিহিত অলি এগিয়ে এসে আলভির পাশে দাঁড়ায়। অলিকে এই সাজে আলভির সাথে আসতে দেখে বাড়ির প্রত্যেকের মাথায় বজ্রপাত হলো যেন। অলি সবার দিকে তাকে একটা কিউট স্মাইল দিল। ও হচ্ছে অলি, আমার ওয়াইফ। অলি এগিয়ে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নাও। আলভির কথা শুনে শাহনাজ বেগম অগ্নিচোখে অলির দিকে তাকায়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। অলি মাথা নিচু করে আসে। নতুন বউকে বরণ করে নিতে হয়। আপনি কাউকে বলুন যে এসে আমাকে বরণ করতে, আমি তারপরে বাড়ির ভিতরে ঢুকব। 15 বছর বয়সী মা, 4র্থ পর্ব। পুরো গল্প প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।